নীলিমা হাকিম মো বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা, যাহার দ্বারা পরিচালিত হয় ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি। মেটাতে প্রকৌশলী বাংলা ভাষাবিদ হিসেবে যোগ দিয়েছেন নীলিমা হাকিম মো। বাংলাদেশের জন্য গর্বের বিষয়, বাংলাদেশি একজন মেয়ে, সে তার যোগ্যতা বলে মেটাতে চাকরি পেয়েছেন এবং সমস্ত বাংলা ভাষার ব্যাকরণ সব ভুল শুদ্ধ সব কিছুই তার দায়িত্বে। ধন্যবাদ। ডক্টর আব্দুল্লাহ আল মামুন মেটার হেডকোয়ার্টার্স সফটওয়্যার ও মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং হিসেবে যোগ দিয়েছেন, অর্থাৎ প্রকৌশলী বিভাগে যোগ দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশি সন্তান। ধন্যবাদ আমরা আব্দুল্লাহ আল মামুনকে জানাই, বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক। ভাষাবিদ নীলিমা হাকিম মো এবং প্রযুক্তিবিদ ডক্টর আব্দুল্লাহ আল মামুন, এই দুইজন মেটাতে সুযোগ পেয়েছে, গর্বে বুক ভরে যায়। কিন্তু দুঃখের বিষয়, কেন দেশের কথা বলতে গেলে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ হ্যাং হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বারবার রিভিউ দেয় আমাদেরকে ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে এবং ইউটিউব থেকে মেটার মাধ্যমে আমাদের সংশোধন হওয়ার। দেশের পক্ষে কথা বললে সেটার জন্য সংশোধন হতে বলে, অথচ দেশ বিরোধী কথা হলে সেটার জন্য সংশোধন হতে বলে না। আমাদেরকে অবজার্ভ করে রাখে আমাদের পেজগুলো। তো জানি না এটা কিসে এবং কারা করছে। যদি এই নীলিমা এবং আব্দুল্লাহ আল মামুন তাদের দ্বারা হয়ে থাকে, বলবো তাহলে আমরা খুবই দুর্ভাগা বাঙালি। যেমন আমি সেদিন গোয়েন্দা অফিসে যাওয়ার সময় এই পোস্ট দিয়ে গিয়েছিলাম, যে পোস্টে লেখা ছিল, আসসালামু আলাইকুম জনাব এবং জনাবা, আজ 10/8/26 ইংরেজি, গতকাল রাত্রে 3:10 এসবি অফিস থেকে ফোন এসেছে, আজকে দেখা করতে হবে সকালে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নাম অন্তরে নিয়ে ঘর থেকে বের হলাম। সকলে দোয়া করবেন রাত্রে 8টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে আপনাদের মাঝে যেন উপস্থিত রাখেন, আমিন। এই ফেসবুকের এই স্ট্যাটাসটি ছিল সেদিনের আমার। পরে আবার আমি আমার অ্যাকাউন্ট সব কিছু ফিরে পাই, কিন্তু প্রতিদিন নজরদারিতে রাখা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাগণ, আমার ভিডিওর কিছু অংশ মেটা থেকে অফ করে দিয়েছিল, অর্থাৎ বাতিল করে দিয়েছিল। সেই বাতিলকৃত ভিডিওগুলো এপিসোড আকারে আপনাদের নিকট তুলে ধরলাম। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের প্রতি আমার বিনয়ের সহিত অনুরোধ রইল। মোহাম্মদ শহীদুল ইসলাম আজিম। ভারতের রাজস্থানে 12 লিটার গ্যাসের ক্যান 450 ভারতীয় রুপিতে বিক্রি হচ্ছে। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দ্র কলকাতায় 500 টাকা করে বিক্রি করার ঘোষণা দিয়েছেন এবং গত কয়েক মাস আগে 800 টাকা ভারতীয় রুপিতে মূল্য ছিল। প্রশ্ন হলো, রুপির হিসেবে বাংলা টাকায় 4 গুণ দামে আমরা গ্যাস ক্রয় করি কেন? তাহলে আমাদের গ্যাস কোথায় গেল? প্রিয় দর্শক শ্রোতা, ভারতের রাজস্থানে 450 রুপিতে 12 লিটার গ্যাসের বার্নার বিক্রি হচ্ছে এবং সেই বার্নার অর্থাৎ ক্যান কলকাতায় বিক্রি হবে 500 টাকা, অর্থাৎ 500 ভারতীয় রুপিতে। তাহলে বাংলাদেশি টাকার মূল্য কত হয়? আমাদের কি 1500, 1600 টাকা অথবা 1800 টাকা হয়? আমাদের গ্যাস তারা 450 অথবা 500 টাকায় বিক্রি করছে, অর্থাৎ ভারতে। তাহলে কি বলবো না এই গ্যাস চোরাইভাবে ভারতে চলে যাচ্ছে, অথবা আমরা জানি না ভারতে নিয়ে যাচ্ছে? হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতারা, ভারতের রাজস্থানে 450 রুপিতে যেহেতু গ্যাস বিক্রি হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে? এখন কলকাতায় সেটা 500 টাকায় করা হবে। সেই 12 লিটারের গ্যাস বাংলাদেশে মূল্য কত? এই প্রশ্ন আপনাদের বিবেকের কাছে। আসুন এবার আমরা শুভেন্দ্র অধিকারীর মুখে তার বক্তব্যে কথাগুলো শুনি। প্রিয় দর্শক শ্রোতারা, আসুন। আমরা তাদের কথা দিচ্ছি, রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেবো। রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেবো। বাংলায়
প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এতক্ষণ এবং এর আগের এপিসোডে আমি আপনাদের নিকট যে উদাহরণগুলো তুলে ধরলাম, সে প্রেক্ষিতে কি জাতীয় প্রেস ক্লাবে আমার এই বক্তব্য দেওয়া কি সঠিক ছিল নাকি ভুল? 1500 টাকা বিক্রি হচ্ছে, আমাদের গ্যাস ওরা বিক্রি করতেছে। তো এখানে বুঝতে হবে কালো বাজারে গ্যাস ভারত নিয়ে যাচ্ছে, কালো বাজারে গ্যাস ভারত নিয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না, ওরা অহরহ পাচ্ছে। কিছুদিন আগে ভারতে 800 টাকা পার গ্যাস বিক্রি করবে উত্তরবঙ্গের নতুন রাজ্য শাসক বলেছে। ওরা যদি 800 রুপি বিক্রি করে, আমাদের দেশে 1500 টাকা বিক্রি হচ্ছে, আমাদের গ্যাস ওরা বিক্রি করতেছে। তো এখানে বুঝতে হবে কালো বাজারে গ্যাস ভারত নিয়ে যাচ্ছে, কালো বাজারে গ্যাস ভারত নিয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না, ওরা অহরহ পাচ্ছে। কিছুদিন আগে ভারতে হয়তো আগস্ট মাসের 3 তারিখের দুপুরবেলা আমার এই বক্তব্যটি স্বার্থন্বেষী মহলের কারো গায়ে লেগেছিল, তাই তো তারা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ এবং সব কিছু রিকভারির নামে দিনকে দিন শুধুই আমাকে পেরেশানি এবং আমাকে অবজার্ভে রেখেছে। আজ 26শে আগস্ট, অর্থাৎ 3 তারিখের পর থেকে 26 তারিখ পর্যন্ত তারা আমাকে অবজার্ভে রেখেছে। সেই সাথে আমাকে গত 10ই আগস্টে গোয়েন্দা অফিসে নিয়ে কিছু সতর্কবাণী দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতারা, আমার প্রশ্ন, এই দেশ কাদের হাতে, কারা চালাচ্ছে? চৈতালিরা, পিয়া সাহারা বললে সেটা দেশদ্রোহিতা এবং দেশের বিপক্ষে যায় না, আর আমি দেশের কথা বললে আমার এটা দেশের বিরুদ্ধে যায় কেন? এটা কোন নিয়ম? প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে হতভাগা বাঙালি। প্রিয়া সাহা, মহিলা ঐক্য পরিষদ, ঢাকা মহানগরের নেত্রী। স্বামী এবং 2 কন্যা সহ প্রিয়া সাহার পরিবার। প্রিয়া সাহার স্বামীর নাম মলয় কুমার সাহা। তিনি একজন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনার দুদকের উপপরিচালক বা সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রিয়া সাহা গত 17ই জুলাই 2019-এর হোয়াইট হাউসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি সাক্ষাতে অভিযোগগুলো করেন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দরা, আসুন এবার প্রিয়া সাহার মুখেই ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া অভিযোগগুলো আমরা শুনি। ট্রাম্পের কাছে একটি অভিযোগ বাংলাদেশি নারীর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে 37 মিলিয়ন সংখ্যালঘু বিলীন হওয়ার অভিযোগ করলেন একজন বাংলাদেশি নারী। ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া 19টি দেশের 27 জন ব্যক্তির সাথে সাক্ষাৎকালে ওই নারী নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে এমন মন্তব্য করেন। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে ওই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়। এমন খবর সম্প্রচার করে মার্কিন টিভি চ্যানেল এবিসি নেটওয়ার্কের চ্যানেল ABC4 উইটা। গণমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওটি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন অনেকেই। শাড়ি পরিহিত ওই নারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেন, স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি, সেখানে 37 মিলিয়ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিলীন হয়ে গেছে, দয়া করে আমাকে সাহায্য করুন, আমরা বাংলাদেশেই থাকতে চাই, সেখানে এখনো 18 বিলিয়ন সংখ্যালঘু মানুষ রয়েছে, আমার অনুরোধ, দয়া করে আমাদের সাহায্য করুন, আমরা আমাদের দেশ ছাড়তে চাই না, শুধু থাকার জন্য সাহায্য করুন। তিনি আরো বলেন, আমি আমার বাড়িঘর হারিয়েছি, তারা আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তারা আমার জমি জমা দখল করে নিয়েছে, কিন্তু তারা বা প্রশাসন, সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এখন পর্যন্ত। এই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই নারীকে প্রশ্ন করেন, কারা জমি দখল করেছে, কারা বাড়িঘর দখল করেছে। ট্রাম্পের প্রশ্নের উত্তরে ওই নারী বলেন, তারা মুসলিম মৌলবাদী গ্রুপ এবং তারা সবসময় রাজনৈতিক আশ্রয় পায়, সবসময়ই পায়। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দরা, আমরা যাহাকে প্রিয়া সাহা নামে চিনি, তাহার প্রকৃত নাম প্রিয়বালা বিশ্বাস। তিনি গত 12/6/19 ইংরেজিতে দলিত কণ্ঠ নামের একটি পত্রিকা প্রকাশনা করার জন্য সরকারের কাছে আবেদন করেন। কিন্তু প্রশ্ন হলো, তার সেই দলিত কণ্ঠ পত্রিকাটিতে ভারতে নির্যাতিত প্রচুর দলিত, যাহাদের উপরে প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে, তাদের কোনো খবর তাহার সেই দলিত কণ্ঠ পত্রিকাতে উল্লেখ করা হয়নি অথবা ছাপা হয়নি। এই হলো প্রিয়া সাহার মূল নাটকের কাহিনী। 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে বিরুদ্ধে নালিশ দেওয়া প্রিয়া সাহা, যাহার
স্বামী হচ্ছে একজন দুদকের সহকর্মকর্তা মহাপরিচালক এবং সেই সাথে ঊর্ধ্বতন কর্মকর্তা। আরেকজন হচ্ছে অ্যাডভোকেট চৈতালি, যিনি বলেছেন বাংলাদেশকে খণ্ড করে একটি হিন্দু রাষ্ট্র বানাবে। তাহলে এরা কি দেশপ্রেমিক? এরা দেশের বিরুদ্ধে কথা বলে, অথচ এদের কথাগুলো নাকি স্লিপ অফ দ্য টান। এরা দেশের পিঠে ছুরি মারে, এদের দিকে সাবধান। এদের থেকে আমরা যতটা পারবো সাবধানে থাকব। দেশ আসলেই এখনও মুক্ত হয়নি, আমরা সতর্ক থাকবো অন্তত দেশের স্বার্থে, কারণ এরা পিঠে ছুরি মারবে। আমরা জানি না কোন কালো হাতের ইশারায় দেশে এই অরাজকতা ধীরে ধীরে বড় আকারে ধারণ করবে। তবে এখনও সময় আছে। সরকারের প্রতি অনুরোধ, চাকরিহারা মানুষের ঢল রাস্তায় নামার আগে সতর্ক হন, ব্যবস্থা গ্রহণ করুন। কেন এই সৃষ্টি, কেন এই শূন্যতা গ্যাসের, কেন বিদ্যুতের এই শূন্যতাগুলো? এখনও সময় আছে, এখনও আমরা সমাধান করার সুযোগ পাবো। গ্যাস এবং বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং বেশ কিছু কলকারখানা বন্ধ হয়ে গেছে। এখনও সুযোগ আছে ফিরিয়ে আবার সেই পরিস্থিতিতে সকলকে ফিরিয়ে আনার। খুব বেশি কিছু হয়নি। অনুরোধ সরকারের প্রতি। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দরা, এবার আপনাদের বিবেকের উপরে আমি ছেড়ে দিলাম কোনটা ভুল কোনটা শুদ্ধ। আমার দেশের গ্যাস আমি কেন কম মূল্যে পাবো না, সেই সাথে উচ্চ মূল্যে পরিশোধ করে কেন বিদ্যুৎ পাবো না? আপনাদের বিবেকের কাছে আমার এই প্রশ্ন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দরা, আপনারা সর্বময় ভালো থাকেন এই কামনা করি, এবং আমার ভুল হলে সেগুলো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে সেই ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। পরিশেষে আমার একটাই কথা, সবার আগে এই দেশ, তারপর অন্য কিছু। আসসালামু আলাইকুম। নীরব জনতা এবং জাগো জনতা দেশ এবং সাধারণ জনতার কথা বলে।